আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতে আপনাদের জানিয়ে দেব শিরোনামগুলো। সব জল্পনার অবসান ঘটিয়ে ব্যাংককে ইউনুস মোদি দ্বিপাক্ষিক বৈঠক, ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে জানালো প্রেস উইং। স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনী সরকারের মূল এজেন্ডা, বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনুসের প্রতিশ্রুতি। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্মত মিয়ানমার। ইউনুস মোদির বৈঠক দুই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে মন্তব্য মির্জা ফখরুলের। তিক্ততা কমাতে আন্তরিক হতে হবে দুই সরকার প্রধানকেই। এ ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে, দুই দেশের মানুষকে এটা উপকার করবে। দীর্ঘ 8 মাসেও শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশকে তথ্য দেয়নি ভারত। কূটনৈতিক চিঠি, পররাষ্ট্র সচিবের সফরেও ঘটেনি পরিস্থিতির উন্নয়ন। আমরা শুনেছি পাসপোর্ট ছাড়া এসছেন, পাসপোর্ট নিয়ে এসছেন, মানে এইসব পাসপোর্ট রিভোক হয়েছে, এইটার পর নানা আলোচনা হয়েছে চারিদিকে। গভর্নমেন্ট থেকে কিছু আমরা শুনতে পারিনি। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে তাদের হাতে রিলাক্টেন্স আছে, কিন্তু তার কি স্ট্যাটাসে এখানে রাখা হচ্ছে সেই নিয়ে তারাও এক ধরনের কোশ্চেন করে বিব্রত করে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক খাত, বলছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। 185 দেশে ট্যারিফ বসানো ঘিরে চলছে তোলপাড়। রাজশাহীর বাগমারায় ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্তকে পিটিয়ে হত্যা। 3 জেলায় কার্টনবন্দি মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি কোনোটিরই। শেষ পর্যায়ে এদের লম্বা ছুটি, কাজের তাগিদে নাগরিক জীবনে ফিরছেন কর্মজীবীরা। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের লঞ্চে উপচে পড়া ভিড়। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। শুরুতে আপনাদের জানাবো বিমস্টেক সম্মেলনের খবর। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহুল প্রতীক্ষিত এই বৈঠকে আলোচনা হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা থেকে শুরু করে সীমান্ত হত্যা ও পানি বন্টন চুক্তি নিয়ে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকটি খুবই ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। থাইল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ হোসেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। থাইল্যান্ডের ব্যাংককে শাংগ্রিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের শেষে সাইড লাইনে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত এই বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই মোদীর সাথে বৈঠক নিয়ে চেষ্টার অন্ত ছিল না। আদৌ বৈঠক হবে কিনা তা নিয়েও শঙ্কা ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যত ইস্যু ছিল তা নিয়েও আলোচনা হয়েছে। কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও। পতিত স্বৈরাচারের উস্কানিমূলক সব বক্তব্য যে ভারত থেকে বসিয়ে দেওয়া হচ্ছে, কথা হয়েছে তা নিয়েও। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাদের দেখা হয়নি। ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের প্রায় 8 মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি। তবে ক্ষমতা গ্রহণের পর ইউনুসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। গত 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও মোদি শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনুসকে চিঠি পাঠান। প্রেস সচিব বলেন, দুই নেতার বৈঠকে তিস্তা ও সংশ্লিষ্ট পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বৈঠকটি খুব ফলপ্রসূ ও গঠনমূলক বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। এদিকে ইউনুস মোদি বৈঠক প্রসঙ্গে ভারতীয় সাংবাদিকদের ব্রিফ করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সীমান্ত সুরক্ষায় অনুপ্রবেশ বন্ধে আইনের কঠোর প্রয়োগের আশ্বাস দেন তিনি। On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings, especially at night,
is necessary for maintaining border security and stability. There are a number of bilateral mechanisms between the two countries, and these mechanisms could meet as appropriate to review and take forward our ties. দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই বৈঠক অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা তার। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 8 মাসের মাথায় প্রথম বৈঠকে বসলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী। এর ফলে হয়তো দুই দেশের সম্পর্কের যে সম্পূর্ণ বরফ সেটি পুরোপুরি গলবে না, কিন্তু এই দুই নেতার বিমস্টেকের মতো আয়োজনের সাইডলাইনে এমন বৈঠক আগামীতে যে কোনো ধরনের টানাপোড়েনের সমাধানে কর্মকর্তাদেরকে আসলে নতুন এক ধরনের কৌশল দিবে, সেটি এখন আশা করতেই পারে সব পক্ষ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ব্যাংকক, থাইল্যান্ড। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনাকে দক্ষিণ পূর্বে আরও ছড়িয়ে দেওয়া সম্ভব, সেজন্য বিমস্টেকের সদস্যদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিমস্টেক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনই সরকারের মূল লক্ষ্য। পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ব্যাংকক ভিশন 2030-এর ঘোষণা দেন। থাইল্যান্ড থেকে আবারও জানাচ্ছেন তৌহিদ হোসেন। বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের। এদিন সকাল থেকে তিনি বেশ কয়েকটি অফিসিয়াল সেশনে অংশ নেন। পরে সম্মেলনের শেষ দিনের বক্তব্যে ডক্টর ইউনূস দক্ষিণ এশিয়ার সম্ভাবনার দিকটি তুলে ধরেন। বলেন, সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি একাধিক ভূমি বেষ্টিত দেশ ও ভারতের 7 সিস্টার্সের সাথে যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধিতে সাহায্য করবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হলো দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন। রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বিমস্টেককে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তার মতে, এই সংকটের সমাধান না হলে পুরো অঞ্চলে হুমকি বাড়বে। এর আগে বিমস্টেক সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আলোচনা হয়। শুধু অর্থনীতি না, রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবেও সংস্থাটিকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা। পরে ব্রিফিংয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ব্যাংকক ভিশন 2030-এর ঘোষণা দেন। The 6th BIMSTEC Summit Declaration, which reaffirms our commitment towards BIMSTEC and the BIMSTEC Bangkok Vision 2030. সম্মেলন শেষে বাংলাদেশকে বিমস্টেকের নতুন চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হয়। তার মানে 2 বছর পর বিমস্টেকের 7ম সম্মেলন আয়োজন হবে রাজধানী ঢাকায়। Handing over of BIMSTEC chairmanship and agenda item 12, remarks by the chief advisor of the government of the People's Republic of Bangladesh. I accept this responsibility knowing fully well that the leaders of the BIMSTEC nations repose their full confidence on Bangladesh. বিমস্টেকে আয়োজন এবার যে কোনো সময় তুলনায় সফল বলা হচ্ছে এবং এই আয়োজনের সফলতাকে পুঁজি করে অন্যান্য যেসব আঞ্চলিক এবং উপ আঞ্চলিক জোটগুলো রয়েছে সেখান থেকে তারাও যদি শিক্ষা নেয় এবং বিমস্টেকের মতো একটি সংগঠনকে যদি আগামীতে 28 বছরে যেটি সম্ভব হয়নি সেটি যদি আগামীতে আরেকটু কার্যকর অর্থনৈতিক এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এটিকে ব্যবহার করার নিশ্চয়তা তৈরি করা যায়, তাহলেই আসলে এই আয়োজন সফল বলে ধরে নেওয়া যাবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ব্যাংকক, থাইল্যান্ড। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার, নিশ্চিত করেছে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উথান সিউ। বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার একটি তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারের প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে শনাক্ত করেছে দেশটি। আরও 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই এখনও বাকি, যাদের ছবি ও নাম পর্যালোচনায় অপেক্ষায় রয়েছে বলে জানান তারা। এ তথ্য শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উথান সিউ জানিয়েছেন। মিয়ানমারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাকি 5,50,000 রোহিঙ্গার যাচাই দ্রুততার সাথে সম্পন্ন করা হবে। বৈঠকে ডক্টর খলিলুর রহমান মিয়ানমারের ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানান এবং জানান যে বাংলাদেশ বিপর্যস্ত জনগণের জন্য অতিরিক্ত মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত। এদিকে রোহিঙ্গাদের নিরাপদ এবং টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে নেইপিদোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। স্থানীয় সময়ে বৃহস্পতিবার দেয়া বিবৃতিতে গুতেরেস বলেন, মিয়ানমারে নৃশংস সংঘাতের অবসানের কোনো বিকল্প নেই।
মিয়ানমারের নৃশংস সংঘাতের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ারও সময় এসেছে। এই সংকট সমাধানে অবশ্যই বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের পথকে নিশ্চিত করতে হবে। গেল মাসে আমি বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে সফর করেছি। অবশ্যই মিয়ানমার জুড়ে সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে। ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠককে ইতিবাচক দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভূরাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ মনে করেন, চীন সফরের পর মোদীর সঙ্গে বৈঠকের মাধ্যমে বার্তা দেওয়া হলো যে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি চায়। বহির্বিশ্বের জন্য এই বার্তাটিও খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। আরেকজন বিশ্লেষক শাহাব এনাম খান বলেন, ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গতি প্রকৃতি এই বৈঠকের মাধ্যমে নির্ধারিত হবে। শাকিল হাসানের রিপোর্ট। বাংলাদেশে ৫ আগস্টের সরকার পতনের পর থেকেই ভারতের সঙ্গে বেশ শীতল সম্পর্ক। বিমস্টেকে ইউনূস মোদীর দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে জল্পনা কল্পনা চলছিল কয়েকদিন ধরেই। অবশেষে তা সম্পন্ন হলো উষ্ণ পরিবেশে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারতের দিকে হেলে পড়ে থাকবো না, গত 15 বছর যেটা হয়েছে, কিন্তু তাদের সঙ্গে একটা সুস্থ, স্বাভাবিক এবং প্রয়োজনীয় সম্পর্ক আমাদের লাগবে, যেটা উইন উইন। তারাও জিতবে, আমরাও জিতবো। ইউনূস সাহেব চীন গিয়েছেন, পরের সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন। এতে একটা বার্তা দেওয়া হলো যে বাংলাদেশ একটা ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি চায়, পররাষ্ট্রনীতি চায়। এই বার্তাটাও বহির্বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গতি প্রকৃতিও এখান থেকেই নিরূপিত হবে। সুতরাং সেই দিক থেকে দেখলেও এটা গুরুত্বপূর্ণ। এছাড়া দুই দেশের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও একটু আলোচনা হয়েছে। ভারত দেখতে চাচ্ছে একটা ইনক্লুসিভ ইলেকশন, পক্ষান্তরে বাংলাদেশের দিক থেকে পার্টিসিপেটরি কথা বলা হয়েছে। দুজন বিশ্লেষকই মনে করেন, বিমস্টেকের এবারের সম্মেলনে বাংলাদেশ গুরুত্ব পেয়েছে, আর আগামী সভাপতি পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় গুরুত্ব আরো বাড়বে বলে মনে করেন তারা। চেয়ারম্যানশিপটার মাধ্যমে বাংলাদেশের যে ইন্টারেস্টগুলি আছে, সেটা আঞ্চলিক ইন্টারেস্ট হোক, বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল ইন্টারেস্ট হোক, এগুলিকে বাস্তবায়ন করা। তবে এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে বিমস্টেক অনেক ক্ষেত্রেই সক্ষমতার অভাব এক্সপোজ করে। এটার মূল কারণটাই হলো যে বড় রাষ্ট্রগুলি অনেক ক্ষেত্রেই আগ্রহী হন না। বাংলাদেশের এই অঞ্চলে গুরুত্বটা বেড়েছে, সেটা মিয়ানমার সংকটের কারণেই বেড়েছে। ফলে বাংলাদেশের এখন আমি বলবো, আমার ব্যক্তিগত মত হলো জোর দেওয়া উচিত এই মুহূর্তে, যেহেতু ভারতের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, সার্ককে কিভাবে, সাউথ এশিয়ান যে জোট আমাদের, সেইটাকে কিভাবে আবার পুনরুজ্জীবিত করা যায়। দুই বিশ্লেষকই মনে করেন, আবেগের জায়গা থেকে এই বৈঠকের মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্ক বাস্তবে এলো। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। থাইল্যান্ডে ইউনূস মোদী বৈঠক ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের এই বৈঠক তিক্ততা কমাতে সহায়তা করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনার যে সূচনা হলো তা আরও এগিয়ে নেওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব। রাতে দলের এক শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। প্রশ্ন ছিল বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক প্রসঙ্গে। ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এ বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কের যে টানাপোড়েন তা কিছুটা নিরসন হতে পারে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আমি যতদূর দেখেছি তাতে করে আমার মনে হয়েছে যে এ ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক, এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের
মানুষকে, দুই দেশের মানুষকে এটা উপকার করবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইউনূস মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠককে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে বিএনপি। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া এবং এদেশে পাঠিয়ে দেওয়া, তাকে ফেরত দেওয়া না, পাঠিয়ে দেওয়া। ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি যে কোনো ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না। রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা আব্বাস। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 8 মাসেও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশকে কিছুই জানায়নি ভারত। দিল্লির বাংলাদেশ দূতাবাসও অনানুষ্ঠানিক আলোচনায়ও এ বিষয়ে কিছু জানতে পারেনি। তবে রাষ্ট্রীয় অতিথি হিসেবে কড়া নিরাপত্তার মধ্যে দেশটিতে শেখ হাসিনা থাকছেন বলে জানিয়েছে দূতাবাস। ভারতীয় বিশ্লেষকদের ধারণা, ঢাকা চাইলেও শেখ হাসিনাকে খুব সহজে ফেরত দেবে না দিল্লি। 5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই গণভবন ছেড়ে ভারত চলে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে প্রতিবেশী দেশটিতেই তার অবস্থান। 14 অক্টোবর প্রজ্ঞাপন জারি করে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নিয়োগ দেওয়া হয় বিচারপতি। এর মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার বিচার কাজ। বিচার প্রক্রিয়া শুরুর পর ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য তার আগে ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তখনও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানায় বাংলাদেশ। 3 মাস পেরিয়ে গেলেও ঢাকার সেই চিঠির জবাবই দেয়নি দিল্লি। আমাকে গাড়িতে একজন বলেছিল যে একটা পার্টিকুলার জায়গা দেখে নদী পার্কের আশেপাশে, যেখানে তোমাদের ফর্মার প্রাইম মিনিস্টার আছে। বাট এখন ওনাদের সাথে অফিসিয়ালি কথা বললে তারা এই বিষয়ে একেবারে মুখ খুলে কিছু বলছে না। ইভেন আনঅফিসিয়ালিও ধরেন যদি জিজ্ঞেস করি যে এই ব্যাপারে আপনাদের মনোভাব কি বা আপনাদের গভর্নমেন্টের মনোভাব কি, সে ব্যাপারে পুরোপুরিভাবে খোলাসা করে কিছু বলছে না। ইউনানিমাসলি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে তাদের হাতে রিলাক্টেন্স আছে, কিন্তু তার কি স্ট্যাটাসে এখানে রাখা হচ্ছে সেই নিয়ে তারাও এক ধরনের কোশ্চেন করে বিব্রত করছে যে ওনাকে এখানে যথেষ্ট হাই সিকিউরিটিতে রাখা হয়েছে, ওদের বলে জেড ক্যাটাগরি। 17 অক্টোবর নিয়মিত ব্রিফিংয়ে দিল্লি জানায় রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতেই থাকবেন শেখ হাসিনা। She had come here at a short notice for safety reasons and she continues to be. প্রশ্ন হলো, কোন স্ট্যাটাসে ভারতের কোথায় থাকছেন আওয়ামী লীগ প্রধান? আমরাও ঠিক জানি না এক্স্যাক্টলি। আমরা শুনেছি পাসপোর্ট ছাড়া এসছেন, পাসপোর্ট নিয়ে এসছেন, মানে এইসব পাসপোর্ট রিভোক হয়েছে, এই টাইপের নানা আলোচনা হয়েছে চারিদিকে। গভর্নমেন্ট থেকে কিছু আমরা শুনতে পারিনি, সো সত্যি জানি না। বাংলাদেশ যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ওরকম কোন ইন্টারন্যাশনাল ট্রিবিউনালের কাছে যায়, তখন সিচুয়েশনটা কি দাঁড়াবে। কিন্তু এখন অবধি আমার যতদূর ধারণা বা আমি মনে করি, আমার মনে হয় না এক্সট্রাডিশন চেয়েছে বলেই সেটা আমরা ওরকম ভাবে রিকোয়েস্টটা মেনে নেবো আর ওনাকে এক্সট্রাডিট করবো, আমার সেটা মনে হয়। তাই ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানাক বা না জানাক, আপাতত দিল্লিতেই থাকছেন শেখ হাসিনা। তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারবেন কিংবা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালত কিংবা সরকার আদৌ তাকে দেশে ফেরাতে পারবেন কিনা তা নিয়েও নানা সংশয় আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন ঘিরে রেখে দল গোছানোর কাজ জোরে সোরে শুরু হয়েছে। জেলা উপজেলায় দ্রুত সময়ের মধ্যে কমিটি সহ 300 আসনে প্রার্থী দিতে কাজ করছে এনসিপি, এমনটা জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে রংপুর কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সার্জিস বলেন, শুধু ভারত নয়, সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সাথে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা যা করতে চাই, বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখি, আমাদের যে প্রত্যাশা, সেগুলো তুলে ধরতে এবং জনগণ আসলে কি চায়, এত ত্যাগের পরে, রক্তের পরে যে নতুন বাংলাদেশে, এই বাংলাদেশে তাদের চাওয়া কি, সেগুলো শুনতে আমরা তাদের কাছে যাব। আমরা সেই কাজগুলোই করছি। রাজশাহীর বাগমারায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে পিটিয়ে হত্যা করেছে। এ সময় 6 পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন। বিকেলে বাগমারা উপজেলার রনশিবাড়ি
বাজারে ঘটনা ঘটে। পুলিশ জানায় বিকেলে রাজ্জাক রনশিবাড়ি বাজারে চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় আমিনুল দোকানে ঢুকে রাজ্জাকের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে রাজ্জাককে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই মারা যান রাজ্জাক। এ সময় স্থানীয়রা আমিনুলকে ধাওয়া দিলে সে একটি বাড়িতে আশ্রয় নেয়। উত্তেজিত জনতা দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতার হামলায় 6 পুলিশ আহত হয়। পরে আমিনুলকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে নিহত হয় সে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আরও জানবো আমরা। সহকর্মী তারেক মাহমুদ যুক্ত আছেন আমাদের সঙ্গে। তারেক, এই হত্যাকাণ্ডের মূল কারণ কি হতে পারে, বিস্তারিত কি তথ্য জানতে পারলেন? আর একটু জানতে চাই আহতদের অবস্থা এখন কেমন, সেটাও জানাবেন। 6 পুলিশ সদস্যদের যারা আহত হয়েছেন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং সেই সাথে সাথে হত্যার কারণটি যদি বলি, হত্যার কারণ যিনি মারা গিয়েছেন প্রথম অবস্থাতে আমিনুল ইসলাম, তিনি মাছ ব্যবসায়ী ছিলেন এবং আমিনুল মূলত আব্দুর রাজ্জাক তিনি মাছ ব্যবসায়ী ছিলেন এবং আমিনুল ইসলাম তিনি তার কাছে টাকা চেয়েছিলেন। মূলত তার কাছে ছিনতাইয়ের এবং জোর করে টাকা চাওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই রাজশাহীর যে বাগমারা এলাকার যে এই রনশিড়ি বাজার গ্রাম রয়েছে সেখানে মূলত ঘটনাটি ঘটে এবং আব্দুর রাজ্জাকের কাছে এই আমিনুল তিনি টাকা চাওয়ার পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, ধস্তাধস্তি হয় এবং তারপরেই এই আমরা যতটুকু জানতে পেরেছি যে আমিনুলকে তিনি হত্যা করেন। তারপরে সেখান থেকে এই যিনি বখাটে রয়েছেন মাদকাসক্ত হিসাবে পরিচিত তারা সেখানে এই স্থানীয় জনতা আসে এবং অভিযুক্ত যে রয়েছে অভিযুক্তকে তার দীর্ঘ সময় অভিযুক্ত একটি বাড়িতে পালিয়ে থাকার পরে স্থানীয়রা সেখানে যায়। সেখানে গিয়ে তাকে দরজা ভেঙে তাকে মারার এক পর্যায়ে কিন্তু সে মারা যায়। এরপরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান, পুলিশ সদস্যরা যান এবং পুলিশ সদস্যদের সাথে কিন্তু কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ সদস্যদের উপরে যে হামলা হয়েছে সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি এবং এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা সেই স্থানটিতে রয়েছেন। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। সোহার, তারেক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশের 3 জেলায় কার্টনবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ, তবে কোনোটিরই পরিচয় শনাক্ত হয়নি। রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর রাতে কোনো এক সময়ে কার্টনে ভরে মরদেহগুলো ফেলে রেখে যাওয়া হয়। ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের মালঞ্চ এলাকা। স্থানীয়রা দেখতে পান 3টি কার্টন নিয়ে টানাটানি করছে কয়েকটি বেওয়ারিশ কুকুর। বিষয়টি সন্দেহ হলে কাছে গিয়ে দেখা যায় মানুষের শরীরের খণ্ডিত অংশ। কুকুরের লাশ নিয়ে টানাটা হেঁচড়া, এটা খুবই ন্যাক্কারজনক। পলিথিনে মোড়ানো মানুষের টুকরো টুকরো করে মাংস কার্টনে করে পেঁচিয়ে কে বা কারা যেন ওই ছেলে ফেলে রেখে যায়। সিআইডির উপস্থিতিতে কার্টন দুইটা খোলার পরে আমরা মানবদেহের খণ্ডিত কিছু অংশ পাই। তো এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। আমরা আইনি যে কার্যক্রম আছে, বিশেষ করে ডিএনএ প্রোফাইলিং, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ সহ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। মানিকগঞ্জ সদরের মিতরা বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর কার্টনবন্দি ক্ষতবিক্ষত মরদেহ। পুলিশের ধারণা অন্য কোথাও হত্যার পর গত রাতের কোনো এক সময় কার্টনে ভরে মরদেহ ফেলে রেখে যায় কেউ। প্রাথমিক ধারণা মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যে এটা ওই জনক মহিলাকে মেরে এখানে লাশটা গোপন করার উদ্দেশ্যে বা করার উদ্দেশ্যে এখানে লাস্টে এই বাসজারের এখানে ফেলে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা যে ক্রাইম সিন যেভাবে পরিচয় শনাক্ত করে সেই চেষ্টা করে যাচ্ছি। একই রকম ভাবে মুন্সিগঞ্জের লোহজংয়েও রাস্তার পাশে পড়ে থাকা 2টি কার্টন থেকে মানবদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে সংকটে রপ্তানিমুখী শিল্প সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক খাত। চাপ সামলাতে না পারলে কিছু কারখানা বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। তাদের ধারণা আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ আছে। এছাড়া সংকট কাটাতে পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি বিকল্প বাজার খোঁজারও পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশি রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। দেশটিতে বছরে গড়ে রপ্তানি হয় $8.5 বিলিয়ন পণ্য। এর প্রায় পুরোটাই তৈরি পোশাক। দেশটির বাজারে শুধু পোশাক রপ্তানি হয় $7.5 বিলিয়ন মতো।
বাংলাদেশি পণ্য রপ্তানিতে 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতদিন 15% শুল্ক দিলেও এখন দিতে হবে প্রায় 2.5 গুণ বেশি। ক্রেতা প্রতিষ্ঠান এ বাড়তি শুল্কের দায় চাপিয়ে দিতে পারে উদ্যোক্তাদের উপর, যা অনেকের পক্ষে বহন করা সম্ভব নয় বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। যে ধাক্কাটা লাগবে, দেখেন আমাদের বায়ারদের যে একটা মানসিকতা, তারা প্রথমেই তাদের উপরে যে চাপগুলো আছে সেগুলো তারা সাপ্লাইদের উপরে ট্রান্সফার করে দিতে চায়। এই প্রথম ধাক্কাটা যেটা আসবে সেটা অনেক ফ্যাক্টরিগুলোই হয়তোবা নিতে পারবে না, যে দাম কমাতে বলবে, সে দাম কমিয়ে কাজ করে, তাহলে তার ফ্যাক্টরি লসে চলে যাবে। ফলে কিছু কিছু ফ্যাক্টরি আসলে প্রথম ধাক্কাতে বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। মনে রাখা দরকার, আমরা যে ধরনের পণ্য রপ্তানি করে থাকি মূলত স্বল্প, লো এন্ড এবং মিডিয়াম এন্ড পণ্যগুলো, এগুলো তাদের স্বল্প আয় বা মধ্যম আয়ের মানুষই তারা কিনে থাকেন আমাদের পণ্যগুলো। সুতরাং উচ্চ মূল্যর কারণে ওখানে যদি মূল্যস্ফীতি হয় বা কর্মসংস্থানে যদি সেখানে কোনো ধরনের প্রভাব পড়ে, তার কারণে যদি ভোক্তারা কম কেনেন, তাহলে কিন্তু আমাদের উপরে তুলনামূলকভাবে বেশি ইম্প্যাক্ট হবে। আমাদের এই জায়গাটিতে বিকল্প পণ্যে সুইচ করবার সুযোগ নেই। বাণিজ্য ঘাটতি বিবেচনায় বাংলাদেশি পণ্যের উপর শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা যৌক্তিক নয় বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। দেশটির প্রধান রপ্তানি পণ্যের উপর কোনো শুল্ক নেই। বিষয়টি তুলে ধরে মার্কিন প্রশাসনের সাথে আলোচনার পরামর্শ তাদের। আমরা সেকেন্ড আইটেম হিসেবে ইম্পোর্ট করি সোয়াবিন, থার্ড আমরা কটন ইম্পোর্ট করি। তো এই আইটেমগুলোতে কিন্তু আমাদের ট্যাক্স স্ট্রাকচার হলো 0, সিড কাস্টম ডিউটি 0, সাপ্লিমেন্টারি ডিউটি 0। হয়তো হয়ে আছে যে রেসিপ্রোকাল, যে আমাদের টোটাল ডিউটি স্ট্রাকচার, বা টোটাল ডিউটি স্ট্রাকচার তো তার বিজনেসে হ্যাম্পার করছে না। ফলে এই জিনিসটা আমার মনে হয় যে আমরা আসলে একটু আমাদের এখন বোঝানো দরকার যারা ট্রাম্প প্রশাসনের সাথে জড়িত। উচিত হবে বাণিজ্য মন্ত্রণালয়ের গবেষকদের সঙ্গে আলাপ আলোচনা করে এই তাদের মেথোডোলজি কিভাবে তার ক্যালকুলেশন করেছেন এবং সেইটির ভিত্তিতে রিক্যালকুলেট করে দেখা যে আমাদের এখানে এমএফএন রেটেও 74% হওয়ার কথা না, আর ইফেক্টিভ রেট তো অনেক কম, কেননা আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যারা যেগুলো ব্যবহার করে সেটা কিন্তু শূন্য শুল্ক পায়। সংকট কাটিয়ে উঠতে এবং একক বাজারের উপর নির্ভরতা কমাতে বিকল্প বাজার খোঁজার পরামর্শ অর্থনীতিবিদদের। বিকল্প বাজারের বিষয়টি সবসময়ই ছিল, এখন আরও গুরুত্বপূর্ণ হচ্ছে। একদিক থেকে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন রিলেটেড উদ্যোগ নেবার সূত্রপাত হচ্ছে এই ঘটনাটির মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন এমএফএন রেট বা উচ্চ শুল্ক আরোপের কারণে বাধ্য হয়েই এখন ট্যারিফের বিকল্প বা ট্যারিফের ভিতরে কিভাবে আমরা নেগোশিয়েট করতে পারি সেই জিনিসগুলোর কিন্তু এখন না উদ্যোগ গ্রহণ করে কোনো সুযোগ নেই। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাক শিল্পের সক্ষমতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এবার যুক্তরাষ্ট্রের উপর পাল্টা 25% শুল্ক আরোপ করল প্রতিবেশী কানাডা। 185টি দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের একদিন পরই এই ঘোষণা দেন কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গাড়ির ওপর আরোপিত হবে নতুন এই শুল্ক, তবে এর আওতায় পড়বে না গাড়ির যন্ত্রাংশ, বাদ যাচ্ছে মেক্সিকো। আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির আওতাভুক্ত নয় এমন $25.3 বিলিয়ন সমমূল্যের আমদানিকৃত গাড়ির ওপর চাপানো হবে শুল্ক। বজায় থাকবে ওয়াশিংটনের ওপর আরোপিত পূর্ববর্তী শুল্ক। সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। বিকেলে ছাতকের সিংচাপড় ইউনিয়নের কামারগাঁওয়ে এ সংঘর্ষ হয়। এলাকাবাসী জানায়, স্থানীয় ফারুক মিয়া ও সুহেল মিয়ার বাচ্চারা মসজিদে জুমার নামাজ আদায় করতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে 2 পরিবারের মানুষ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তারা একে অপরের গায়ে ঢিল ছুটতে থাকে, এতে আহত হয় অন্তত 10 জন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ। সকাল থেকেই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে কর্মস্থলমুখীদের দেখা গেছে। 9 দিনের ছুটি শেষ পর্যায়ে, তবে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে, যদিও সে সংখ্যা অনেক কম। গণপরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এখনও অনেক যাত্রী ঢাকা ছাড়লেও সেই সংখ্যা অনেক কম। সিট ফাঁকা রেখেই গন্তব্যে ছাড়ছে গাড়ি। অনেকে ঈদের ছুটি পাননি বা বিশেষ কারণে যেতে পারেননি, তারাই ঢাকা ছাড়ছেন বেশি। এখনও ঈদের ছুটি থাকায় ঘুরতে যাচ্ছেন কেউ কেউ। স্বস্তির ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। বরিশালের লঞ্চ টার্মিনালে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে প্রতিটি লঞ্চ ছাড়ছে যাত্রী বোঝাই হয়ে। তীর ধারণের ঠাঁই নেই টার্মিনালে। ঈদের ছুটি কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে পরিবার পরিজন নিয়ে ফিরছেন মানুষজন। ঈদের ছুটির রেশ না কাটতে মানুষরা জানালেন, স্বাচ্ছন্দ্যেই করতে পেরেছেন এবারের যাতায়াত, তবে যাত্রীদের মাঝে কাটেনি ঈদের রেশ, রয়েছে প্রিয়জনকে ছেড়ে আসার বেদনা।
সংশ্লিষ্টদের ধারণা শনিবার থেকে কয়েক গুণ বাড়বে যাত্রী চাপ। রাত থেকেই ঘাটে বেড়েছে লঞ্চের চাপ। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তাসনিম ইসলাম প্রেমা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 11 জন। সকাল 11টায় আইসিইউতে মারা যান প্রেমা। গেল 2 এপ্রিল গভীর রাতে প্রেমা ও তার পরিবার ঢাকা থেকে মাইক্রোবাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। চুন্তির জাঙ্গালিয়ায় ঝুঁকিপূর্ণ একটি বাঁকে আসলে দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। ঘটনাস্থলেই মারা যান প্রেমার বাবা, মা ও ছোট 2 বোন সহ ফুফাতো বোন। চিকিৎসকরা জানান সঠিক সময় হাসপাতালে নিয়ে আসতে না পারায় সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচানো যায়নি প্রেমাকে। ঢাকা কমার্স কলেজের 2য় বর্ষের ছাত্রী ছিলেন প্রেমা। ভাঙনের 4 দিন পর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধের পাশে বিকল্প রিং বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। দুপুরে 362 মিটার রিং বাঁধ নির্মাণের কাজ শেষ হয়ে বন্ধ হয় জোয়ারের পানি প্রবেশ। এখন রিং বাঁধের ওপর জিও টিউবে বালু দিয়ে সেটি উঁচু করার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা জানায় ঈদের দিন জোয়ারের তোড়ে বিছট এলাকায় খোলপেটুয়া নদীর বেড়ি বাঁধের 200 ফুট অংশে ভাঙন দেখা দেয়। পানির তোড়ে ধসে পড়ে মাটির ঘরবাড়ি, তলিয়ে যায় মাছের ঘের আর কৃষি জমি। ক্ষতিগ্রস্ত হয় আনুলিয়া ইউনিয়নের অন্তত 11টি গ্রাম। বাঁধ মেরামতে সহযোগিতা করছেন সেনা সদস্যরা। দুর্গত এলাকায় ত্রাণ ও চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এবং থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি কারাপশন কমিশন দুর্নীতি প্রতিরোধ এবং মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমঝোতা স্মারক সই করেছে। শুক্রবার দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এবং এনএসিসি প্রেসিডেন্ট সুচার্জ ট্রাকুলা কাসিম সুখ নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সাথে শেষ করছি রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।